হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার এক পাক নাগরিকের আইএসআই যোগ রয়েছে সন্দেহ। রানা নামে ওই ব্যক্তি, জেরা করে তফসিয়া থেকে গ্রেফতার মোহাম্মদ ইজাজ। রানা রাউত সহযোগী হিসেবে কাজ করত, তাকেই জেরা করে উঠে এসেছে ইজাজের নাম। দুজনের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই যোগসূত্র। অভিযোগ, স্লিপার সেল মডেল তৈরির কাজ চলছিল। ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। 2012 সালের শেষ দিকে পাকিস্তান থেকে ভারতে আসে এই রানা। তারপর বেশ কিছুদিন বিহার, সেখান থেকে পাটনা, হাওড়ায় পরিচয় দিয়ে রানার সঙ্গে তফসিয়ায় এজাজের পরিচয় হয়। হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক পাক নাগরিক বলে জানা যাচ্ছে। নাম জানা যাচ্ছে এজাজ, এবং এই পাক নাগরিকের আইএসআই যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রানাকে জেরা করে তফসিয়া থেকে গ্রেপ্তার মোহাম্মদ ইজাজ। রানা রাউতের সহযোগী হিসেবে কাজ করত ইজাজ, পুলিশ সূত্রে খবর। সরাসরি এই মুহূর্তে জানার চেষ্টা করবো আরো বিষয়ে। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, খুব গুরুত্বপূর্ণ, এই রানাকে জেরা করে মোহাম্মদ ইজাজ বলে জঙ্গি সন্দেহে আরো এক পাক নাগরিক গ্রেফতার করা হলো। আইএসআই যোগসূত্র উঠে আসছে, কি জানা যাচ্ছে অভিরূপা? দেখো, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুজন, একজনের নাম রানা রউফ আর একজনের নাম মোহাম্মদ ইজাজ। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রানা রউফ, তাকে গ্রেপ্তার করা হয়েছে বনগাঁ এবং বাংলাদেশ সীমান্ত থেকে। মূলত হাবড়ায় 2012 সাল থেকে তিনি বসবাস করছিলেন। শুধুমাত্র হাবড়াই নয়, হাবড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় আস্তানা গেড়েছিল এই রানা রউফ, যেটা এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে জানতে পারা যাচ্ছে। এই রানা রউফ তিনি পাকিস্তানের বাসিন্দা। তার একেবারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল পাকিস্তানি যে জঙ্গি সংগঠন অর্থাৎ আইএসআই তাদের সঙ্গে। শুধু তাই নয়, জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠন, সেই সংগঠনের সঙ্গেও রানার একেবারে প্রত্যক্ষ একটা যোগ ছিল, ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল, এমনটাই জানতে পেরেছেন এসটিএফ এর গোয়েন্দারা। তোমাকে জানিয়ে রাখবো, গতকালকেই হাবড়া এলাকা থেকে, মূলত এই সীমান্ত বরাবর জায়গা, বাংলাদেশ এবং বনগাঁ সীমান্ত বরাবর জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই রানা রউফ। মূলত বাংলাদেশ পালিয়ে যাওয়ার সময় এই গ্রেপ্তারি বলেই বেঙ্গলের এসটিএফ সূত্রে খবর। অন্যদিকে রানার সঙ্গে সঙ্গে মোহাম্মদ এজাজ নামের যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আবার তপসিয়া এলাকার বাসিন্দা। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তার কারণ এই রানা যেহেতু পাকিস্তানি নাগরিক, ফলে যেটা পুলিশ সূত্রে বা এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি, এই রানাকে ভারতে থাকার জন্য যে অবৈধ ভুয়ো পরিচয়পত্র, মূলত আধার কার্ড, তা কিন্তু এই মোহাম্মদ এজাজ, যে কিনা তপসিয়ার বাসিন্দা, সেই বানিয়ে দিয়েছিল। অর্থাৎ ভুয়ো ডকুমেন্টস বা ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে এই মোহাম্মদ ইজাজকে গ্রেপ্তার করেছে এসটিএফ। মূলত আজ এই দুজনকেই তোলা হবে বারাসাত আদালতে, এবং বারাসাত আদালতে পেশ করে হেফাজতে নিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন। তোমার মনে থাকবে, কয়েকদিন আগেই হামিদ মন্ডল নামে এক জঙ্গি সন্দেহভাজন এক ব্যক্তি, যুবক, তাকে বর্ধমানের রেনেসা হাউসিং থেকে গ্রেপ্তার করা হয়। তার প্রেক্ষাপট ছিল আলাদা। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপরে নজর রাখা, একজন প্রতিমন্ত্রীর ছেলে, তাকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করা, এই বিষয়গুলো তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল। কিন্তু এই যে রানা রউফ যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কি অ্যাসাইনমেন্ট ছিল, যেটা জানতে পারা যাচ্ছে, বিভিন্ন আর্মি, নেভি এবং তার সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন রেলওয়ে স্টেশন, এবং অবশ্যই সেটা পশ্চিমবঙ্গ এবং কলকাতা, সমস্ত দিক থেকে তার প্রেক্ষাপট বা গুরুত্ব বিচার বিবেচনা করে পাকিস্তানি হ্যান্ডেলারদের হাতে তথ্য তুলে দেওয়া, ইনফরমেশন এবং ছবি সমস্ত কিছু রেকি করে তুলে দেওয়া। শুধু তাই নয়, স্লিপার মডিউল তৈরি করার যে কাজ, সেই কাজও শুরু করেছিল এই রানা রউফ। মূলত যেটা এসটিএফ সূত্রে খবর, এই রানা রউফ 2012 সালের শেষের দিকে ভারতে প্রবেশ করে বেআইনিভাবে। আমার সঙ্গে থাকার ডিটেইলে আমি তোমার কাছে আসছি, কিন্তু এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমার সঙ্গে রয়েছেন। অনিল বাবু, যেটা জানার চেষ্টা করব যে এই আইএসআই যোগ সন্দেহে এক পাক নাগরিক, তাকে গ্রেফতার করা হচ্ছে এবং বেঙ্গল এসটিএফের জালে। বিষয়টা হচ্ছে একেবারে যোগসূত্র হ্যান্ডেলার হিসেবে যে কাজটা করতো, অর্থাৎ এই চক্রটা যে অনেক বেশি সক্রিয়, এই গ্রেফতারি প্রমাণ দিচ্ছে। কি বলবেন? না, আমরা তো বারবার বলেছি, গত 15 বছরে এই পশ্চিমবাংলা ওই সন্ত্রাসবাদীদের একদম ভালো সেভেন হয়ে গেছে। জামাতে মুজাহিদ, আল কায়দা, তারপরে যখন পদত্যাগ করেননি, হেরে যাওয়ার পরে বাংলাদেশ থেকে বলতো না, আপনি পদত্যাগ করবেন, আপনি লড়ে যান, আমরা আছি, বাংলাদেশ বেরিয়ে এসে স্বাধীন করে আমরা সব। একজনই তো, এই জন্যই তো উনি বলছেন, সব রকমই ভোট দেয়, যোগ দেয়,
এইসব করেছে, কিন্তু ভালোই হবে। এরাই তো, নাহলে পশ্চিমবঙ্গে শুধু এরা কেন, সবাই বদল দিয়েছে, দেখবেন না পহেলগাঁও ঘটনার পরে যখন ইন্ডিয়া রিটালিয়েট করলো তখন কিরকম মিছিল বের করে বললো, সত্যি কথাটাই বলে দিয়েছে, আপনার অন্যায়ের পক্ষে, অত্যাচারের পক্ষে, মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে মুখ পক্ষে, যে কেন মারা হলো, কেন ভাঙা হলো। এরাই এদের ফান্ডিং করে, এরাই এদের মদত দেয়। নাহলে এখানে ভারতবর্ষে থাকছে, ভারতবর্ষের কাছে 26 জনকে মেরেছে ধর্ম জিজ্ঞেস করে, এইটা রিটার্নে বলে কেন ওদের ভাঙা হলো, ভারত করেছে তার প্রমাণ কি? আমি তো বলছি, আপনি যে বাবার নাম রেখেন সেটাই আপনার বাবা, তারই বা কি প্রমাণ কি? মহাভারতে কর্ণ তো কুরুক্ষেত্র যুদ্ধে আগে কিছুদিন আগে পর্যন্ত জানতেন অধিরত্তার বাবা, কিন্তু তা নয়, নিজের মাকেই বলছে তুমি কে গো মাতো। হ্যাঁ, খণ্ডমন্ত্রী সংবাদে সরবরে কে গো তুমি মাতো, নিজের পরিচয় দিয়ে নিজেকে বলছে যে আমি অধিরত্ত পুত্র রাধা গর্ব জাত সেই আমি। তো এখন এরা আছে, এরা যতদিন থাকবে এদের মানে বাইরের শত্রুর চেয়ে আমাদের ঘরের শত্রুই বিভীষণরাই রয়েছে, তো এদের অসুবিধা, এদের সুবিধা তো এইখানে। কাশ্মীরে দেখেননি এত কিছু দিচ্ছেন, বর্তমান প্রধানমন্ত্রী সবকিছু দিচ্ছে, কাশ্মীরের স্থানীয় লোকের সাপোর্ট থাকলে হয়, ওখান থেকে টানেল তৈরি করেছে নিচে দিয়ে একদম সুরঙ্গ করে পাকিস্তানে গেছে। আমার সামনে মহাপুর ভালো সাজছে, কিছু বললে বললে অত্যাচার হচ্ছে, আমাদের ওপর অত্যাচার হচ্ছে। তার জন্য সঙ্গে সঙ্গে সানায়ের পৌঁছা যাবার জন্য অনেক লোক রয়েছে। এরা যখন আছে ওদের অসুবিধা কি আছে? ক্রেডিট টু পুলিশ, যে ধরেছে স্টেপ ধরেছে, আদার তো। ধন্যবাদ জানাই অনিলবাবু সময় দেওয়ার জন্য। আমি অভিরূপার কাছে আর একবার ফিরবো। অভিরূপা, অনেকগুলো বিষয় উঠে আসছে এই গ্রেফতারি, কারণ বেঙ্গল এসটিএফ এর জালে আইএসআই যোগ, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ সাদৃশ্য, এবং শুধু তা নয় অভিরূপা, এরা তলে তলে যে একটা স্লিপার মডেল, স্লিপার সেল তৈরির কাজটা যে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে, একের পর একই গ্রেফতারি, এবং শুধু তা না, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই যোগসূত্র অনেকগুলো দিক খুলতে পারে। দেখুন, খুব তাৎপর্যপূর্ণ বিষয়, বেশ কিছু জনবহুল এলাকাকে টার্গেট করা, তার মধ্যে অতি অবশ্যই ভারতীয় রেল স্টেশনগুলো যেখানে রয়েছে, যেখানে নিত্যদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত থাকে, এবং যেটা মূলত ন্যাশনাল এবং ন্যাশনাল কানেকশন এই বিভিন্ন রেল স্টেশনগুলো থেকে, সেগুলোকে বিভিন্ন রকমভাবে টার্গেট করা, বিভিন্ন ইন্ডিয়ান আর্মি ক্যাম্প, তার সঙ্গে সঙ্গে কোয়ার্টার, নেভি ক্যাম্প, এই বিষয়গুলিকে টার্গেট করা এবং এই ধরনের ছবি সেটা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া, সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তোমাকে বলছিলাম, এই রানা রফ তিনি কলকাতায় এলেন কিভাবে, বা তার রুটটা কি ছিল? মূলত পাকিস্তান থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা, তারপর বিহার এবং পাটনায় দীর্ঘদিন ঘাঁটি গেড়ে বসে থাকা, এবং সেটা 1-2 বছর নয়, বেশ কয়েক বছর ধরে, তারপর ঝাড়খণ্ড এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া হয়ে কলকাতায় বেশ কয়েকবার চলে আসা, এবং একদম কলকাতার মূল যে জায়গা, অত্যন্ত কনজেস্টেড একটা এলাকা তপসিয়া, যেখানে সাডেন অনেক জায়গা রয়েছে, সেখানে রুবি রয়েছে, কলকাতা এয়ারপোর্টের মতো কানেক্টরের মতো জায়গা, সেই জায়গায় এই মোহাম্মদ এজাজের সঙ্গে থাকার পরিকল্পনা, এবং তারপর তপসিয়ার অ্যাড্রেস থেকেই একটি ভুয়ো আধার কার্ড তৈরি করা, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন এসটিএফ এর গোয়েন্দারা। আপাততভাবে এই রানা রফ এবং অন্যদিকে মোহাম্মদ এজাজ তপসিয়ার বাসিন্দা, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, এবং আরও যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, এই মোহাম্মদ এজাজের সঙ্গেও কিন্তু একটা পাকিস্তান যোগ উঠে আসছে। অর্থাৎ এই যে স্লিপার মডিউল বা স্লিপার সেল তৈরি করে তাদের কর্মক্ষেত্র বিস্তার করা, এবং নতুন করে আরও নতুন প্রজন্মকে তাদের হ্যান্ডলারদের মাধ্যমে যোগাযোগ করা বা যোগ করানো, সেখানে কিন্তু এই মোহাম্মদ এজাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং এলাকার সাধারণ মানুষ মোহাম্মদ এজাজকে জানতো একজন পেশায় কাঠমিস্ত্রি হিসেবে। সেই কাঠমিস্ত্রি তার পেশা, এবং সেই পেশার আড়ালে তিনি যে অনৈতিক কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তা যথেষ্ট মারাত্মক এবং চাঞ্চল্যকর। ইতিমধ্যেই রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা গতকাল রাত্রে হাবড়ার এই বনগাঁ এবং বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে রানা রফ, যাকে আজ আদালতে পেশ করা হবে। তোমার এর আগে মনে থাকবে যেটা বলছিলাম, এই হামিম মণ্ডল এবং তার সঙ্গে সঙ্গে তার সাগরেদ অর্পিতা সরকার, আদিত্য সিং, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের প্রেক্ষাপটটা অবশ্য আলাদা ছিল। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপরে নজর রাখা, একজন প্রতিমন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে। একেবারে অভিরূপা, আমি তোমার কাছে ফিরবো, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে বিরাটি থেকেও কিন্তু পাক নাগরিক কিছুদিন আগে, বছর খানেক আগে, একজন এই জাল আধার কার্ড তৈরির চক্রে হাতে এসেছিল। সেক্ষেত্রে কোনো যোগসূত্র রয়েছে কিনা? সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। বিজেপির সাংসদ রাহুল সিনহা আমার সঙ্গে রয়েছেন। রাহুল দা, আরও একবার চাঞ্চল্যকর বিষয় একটা উঠে আসছে যে পাকিস্তান
পাক নাগরিক এই রানা রফের কথা বলা হচ্ছে 2012 থেকে 2026 14টা বছর ধরে আমার আপনার মধ্যে ভিড়ের মধ্যে মিশে রয়েছে একটা স্লিপার সেল মডেল তৈরির তলে তলে কাজ চালিয়ে যাচ্ছ, কেউ কিচ্ছুটি জানতে পারলো না, ভুয়ো আধার কার্ড তৈরি একটা চক্র চালিয়ে যাচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলাটাকে উগ্রপন্থীদের আতুর ঘর তৈরি করে এখানে বাংলাদেশি পাকিস্তানি আরামভাবে বসবাস করেছে। এখানে নানা রকম জাল পাসপোর্ট, জাল রেশন কার্ড, জাল আধার কার্ড সব তৈরি করে উগ্রবাদী কার্যকলাপ এখান থেকে চালিয়েছে। পশ্চিম বাংলা উগ্রবাদীদের একটা হেডকোয়ার্টার, আর সেই হেডকোয়ার্টারকে রক্ষা করেছেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। অতএব সেই কারণের জন্য চারিদিকে ছেয়ে আছে, যেটা কিছুটা আপনারা এসআইআর হওয়ার পর আমরা দেখেছি যে এসআইআর হওয়াতে কিভাবে বাংলাদেশি এবং পাকিস্তানি লোকেরা পালিয়ে গিয়েছে আর কিছু ধরাও পড়েছে। অতএব আমরা এখন মনে করি এই যে পাকিস্তানি লোক ধরা পড়লো তার সাথে অন্য লোকের যোগসাজশ প্রমাণ হলো, এগুলো আরো তদন্ত করে আপনি দেখবেন আরো এদের মাথার চাই সব ধরা পড়বে। অতএব পশ্চিম বাংলার মানুষের নিরাপত্তার জন্য বিজেপি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে এই জাতীয় পদক্ষেপ নেবে। পাকিস্তানি বাংলাদেশিদের বিরুদ্ধে, উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়াই এখন আমাদের মূল কাজ। অনেক ধন্যবাদ রাহুল দাস সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, একটু সঙ্গে থাকো, অনেকগুলো দিক রয়েছে, কারণ এই রানা রফ যে 2012 সালে ভারতে এসেছিল এবং পরবর্তীতে আরও কি কি আপডেট উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিরূপাকে ধন্যবাদ জানিয়ে আমি দ্রুত একটা জোরাওয়ারে বিরতিতে যাই। বিরতির পর থাকছে এই রিলেটেড এবং আর অন্যান্য খবর। সঙ্গে থাকো। ফেলাম খবরে, যে খবরে আমাদের নজর ছিল যে গ্রেপ্তার ফের এক পাক নাগরিক জঙ্গি সন্দেহ। আপনাদেরকে এই জঙ্গি সন্দেহ গ্রেপ্তারে পাক নাগরিক ওয়াওয়ালা ওরফে রানা রফ, যাকে গ্রেপ্তার করা হয়েছে। পাক নাগরিকের সঙ্গে আইএসআই যোগ রয়েছে সন্দেহ। রানাকে জেরা করে তফসিয়া থেকে গ্রেপ্তার মোহাম্মদ ইজাজ নামে আরও একজন। রানা রফের সহযোগী হিসেবে কাজ করত এই ইজাজ। 2012 সালের শেষ দিকে পাকিস্তান থেকে ভারতে আসে রানা। এই 14টা বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে সে যায়, বিহার যায়, বিহারের পাটনায় থাকে বেশ কিছুদিন, তারপর সেখান থেকে আবার হাওড়ায় আসে। হাওড়ায় পরিচয় হয় রানার সঙ্গে তফসিয়ার ইজাজের, এবং সেখান থেকে দুজনের এই যোগসূত্র একটা লিঙ্ক সামনে আসছে। পাক নাগরিক আইএসআই যোগ রয়েছে সন্দেহ করা হচ্ছে যে বিষয়, তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যে এলাকায় একাধিক তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ আরও একটা উদ্বেগজনক বিষয়, একের পর একই পাক নাগরিক গ্রেপ্তার। তারা তলে তলে একটা স্লিপার মডেল সেল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তৈরি করছে। এই রফ যাকে গ্রেপ্তার করা হচ্ছে, পাক নাগরিক 2012 থেকে ভারতের বিভিন্ন প্রান্তে থেকেছে, এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কতটা এই গ্রেপ্তারি নিয়ে কতটা তাৎপর্যপূর্ণ, কি বলবেন? দেখুন, কিছুদিন আগে আমরা জানি যে লস্করে তৈবার সঙ্গে যুক্ত একজন জঙ্গি বলবো তাকে, যদিও এখনো ইনভেস্টিগেশন চলছে, সে আমাদের মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছিল, হাই ভ্যালু টার্গেট। তার মুভমেন্ট এবং যন্তর মন্তর, যেখানে জেএনজিদের একটা আন্দোলন চলছিল, সেটাও তাদের একটা উদ্দেশ্যভাবে টার্গেট ছিল। ইতিমধ্যে 4 মের পর পশ্চিমবাংলায় যে ভাবে রাজনীতি চেঞ্জ হয়েছে তাতে অনেকের এটা হয়তো বুকে ব্যথা হয়েছে, বিশেষ করে যেসব রাষ্ট্র যারা চাইছিল যে পশ্চিমবাংলাকে বেস করে সেফ হেভেন করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, সেটা ভঙ্গ হয়ে গেছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এসটিএফ এর একের পর এক যে ইনফরমেশন ইন্টেলিজেন্স এজেন্সি দিচ্ছে এবং তারা তৎপর হয়ে তাদের অ্যারেস্ট করছে। এইটা আমরা বিগত কয়েক বছর ধরে আমরা দেখিনি, এটা সেফ হেভেন হয়ে গেছিল পশ্চিমবাংলায়। আজকে আমরা দেখছি তপসিয়ার থেকে কেউ, হাওড়ার থেকে কেউ, উলুবেড়িয়ার থেকে কেউ, তাদের যে একটা মডিউল ছিল সে মডিউলটাকে ভাঙা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে এবং তৎপর হয়ে এসটিএফ, এই বেঙ্গল এসটিএফ কিন্তু ধরছে তাদের। সরকার 4 মের পর যে নতুন সরকার, তাদের উদ্যোগে বেঙ্গল পুলিশ কিন্তু সেম আছে, কিন্তু অ্যাকশন আমরা গ্রাউন্ডে দেখতে পাচ্ছি। 15ই আগস্ট যত সামনে আসবে, প্রত্যেকবারেই আমরা একটা হাই ভ্যালু টার্গেট এইভাবে ছড়িয়ে দেওয়া হয়, টার্গেট করা হয়, সেটা দিল্লি হোক, কলকাতা হোক এবং বিভিন্ন জায়গায় হোক, তাদের এই সময় একটা তৎপরতা হয়ে ওঠে। ইন্টেলিজেন্স এজেন্সি এই সময় একদম সজাগ থাকে যাতে কোনো অঘটন না ঘটে এবং তার
পরিষ্কার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকে এসটিএফ ধরলো, এখনো যদি টু প্রিম্যাচিওর ইনভেস্টিগেশন, আমার মনে হয় দ্যাট ইন্টেলিজেন্স এজেন্সি তৎপর এবং এই সফলতা বারবার হবে, এবং যারা ভারতকে ভাঙতে চায়, বিখণ্ড করতে চায়, ভারতের সার্বভৌমত্বের ওপর আঁচ আনতে চায়, তারা কিন্তু সফল হবে না। অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী সময় দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। পরের খবরে নজর, সমবায় সোসাইটির জমি বিক্রির অভিযোগ বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। মালদার চাচল থানায় অভিযোগ সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। চাচল থানার তৃণমূল বিধায়ক এবং থানা থেকে বেরোতে তৃণমূল বিধায়ককে উঠল চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। তৃণমূল বিভাগের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, একবার ছবি দেখাই। সমবায় সোসাইটির জমি বিক্রির অভিযোগ, এখনকার ছবিটা জানবো। সরাসরি রয়েছেন অভিষেক সাহা। অভিষেক, বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাচল থানার সামনে যে ছবিটা, এই মুহূর্তে কি কি অভিযোগগুলো আনা হয়েছে? দেখো, তোমাকে যেটা শর্মিষ্ঠা জানিয়ে রাখবো যে শামসি কোঅপারেটিভ সোসাইটির যে জমি 13 শতক জমি, সেই জমি বিক্রি করেছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। সেই ঘটনায় চাচল থানার পুলিশ তাকে আজকে তলব করে। 10টা 8 নাগাদ তিনি চাচল থানায় পৌঁছান। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর যখন তিনি থানা থেকে বেরোন, তারপরই কিন্তু তাকে বিজেপি কর্মী সমর্থকরা তাকে কিন্তু রীতিমতো চোর স্লোগান দেয়। এবং যেহেতু সমর মুখোপাধ্যায়, তার যে রেজিস্ট্রি পেপার, সেই পেপারে কিন্তু সমর মুখোপাধ্যায় কিন্তু ছবি এবং তার সিগনেচার কিন্তু স্পষ্ট। সেক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকরা তাকে কিন্তু রীতিমতো চোর স্লোগান তোলেন এবং রীতিমতো সমর মুখোপাধ্যায় তৃণমূল বিধায়ক কার্যত বিজেপি কর্মীদেরকে আঙ্গুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন। এই যে বিজেপি কর্মী, অর্থাৎ তিনি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য, কার্যত তিনি রীতিমতো চোর স্লোগান তোলেন। আপনি কি অভিযোগের ভিত্তিতে একেবারে বিধায়ককে আঙ্গুল তুলে বললেন এবং বিধায়ক আপনাকে পাল্টা হুমকি দিল? দেখুন, বিষয় হচ্ছে চাচলে সমবায়িকার একটি জায়গা রয়েছে। সেই জায়গা দেখা যাচ্ছে যে উনি রেজিস্ট্রি দিয়ে বিক্রি করে দিয়েছেন। সরকারি সম্পত্তি উনি কী করে বিক্রি করতেন? উনি দীর্ঘদিন ধরে কোঅপারেটিভের দায়িত্বে ছিলেন জেলার, এবং তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় দেখছি যে এই জায়গা বিক্রি হয়ে গেছে। আমরা সেটাই বললাম যে আপনি কীভাবে এই জায়গাটা বিক্রি করে দিতে পারেন, মানুষের সম্পত্তি, মানুষের জায়গা। তো সেটা নিয়ে আমরা বলতে গেলাম, উনি স্বীকার করছেন না যা উনি করেছেন, এবং সেই জায়গাকে ফিরিয়ে আনার কোনো রকম তিনি পরিকল্পনা গ্রহণ করছেন না। তাই বাধ্য হয়ে আজকে আমরা এলাকারবাসীর স্বার্থে এবং মানুষের জনগণের স্বার্থে আমরা চোর বলে ওনাকে স্লোগান দেখি। কত শতক জায়গা বিক্রি হয়েছে? প্রায় 13 শতক জায়গা, প্রায় পরিমাণে প্রায় 6.5 কাঠা প্লাস। রেজিস্ট্রি পেপারে সমর মুখোপাধ্যায়ের ছবি রয়েছে। একদম উনি রেজিস্ট্রি দিয়েছেন এবং উনি করেছেন। এই নিয়ে মামলা হয়েছে, এবং যে মামলার ভিত্তিতে আজকে ওনাকে চাচল থানা তলবের জন্য ডেকেছিলেন, জিজ্ঞাসাবাদ করেছেন ওনাকে। উনি ছিলেন, আমরা বাইরে খবর পাই, এবং তাই ওনাকে আমরা বিক্ষোভ প্রদর্শন। আপনারা কি গ্রেপ্তারের দাবি জানিয়েছেন? পুলিশ কি তাকে তো গ্রেপ্তার করলো না, তাকে তো তলব করার পর ছেড়ে দিল জিজ্ঞাসাবাদে? দেখুন, আমরা চাই যে উনি যে জায়গাটা বিক্রি করেছেন, পুলিশ প্রপারলি এবং ভালোভাবে এটাকে শনাক্ত করুক, কিভাবে কি প্রক্রিয়াতে বিক্রি হয়েছে এবং উনি বিক্রি করেছেন। অভিষেক, আপাততভাবে এই খবরের দিকে আমাদের পরবর্তীতে নজর থাকবে। ধন্যবাদ তোমাকে।